বলছে সার্টেন আইটেমস অফ ইনকাম হুইচ আর নট ইনক্লুডেড ইন দ্য টোটাল ইনকাম। বলছে এমন কিছু ইনকাম আছে যেইগুলো টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড করা হয় না, এমন কিছু ইনকাম আছে যেগুলো টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড করা হয় না। বলছে আর জেনারেলি কল্ড, সেইগুলোকে কি বলা হয়? এক্সেম্পটেড ইনকাম। এবার তো বললাম, কি বললাম, এক্সেম্পটেড ইনকাম কাকে বলে? আমাদের অনেক ইনকাম আছে, এমন আমরা অনেক ইনকাম করি যেই ইনকাম গুলো টোটাল ইনকামের মধ্যে নেওয়া হয়, সেই ইনকাম গুলোকে কি বলা হয়? এক্সেম্পটেড ইনকাম, মানে কর মুক্ত আয়। এমন কিছু আয় আছে যেইগুলো মোট আয়ের মধ্যে নেওয়া হয়, তাকে বলা হয় কর। এটা বলছে এক্সেম্পটেড ইনকাম। বলছে রিসিপ্ট অফ এ মেম্বার, কিছুক্ষণ আগেই পড়ালাম, রিসিপ্ট অফ এ মেম্বার, মেম্বার রিসিপ্ট করছে ফ্রম দ্য জয়েন্ট ইনকাম অফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। যে ফ্যামিলি বিজনেস করছে সেখান থেকে ফ্যামিলি মেম্বাররা ইনকাম করছে, তো ফ্যামিলি মেম্বাররা যদি ইনকাম করে, ঠিক আছে, তার উপর তো কোনো গভর্নমেন্ট ট্যাক্স নেয় না, তাহলে এটাও কিন্তু টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড করা হয় না, এটাও এক ধরনের এক্সেম্পটেড ইনকাম। দেখে লিখেছি এক্সেম্পটেড ইনকাম, শুধু জাস্ট সেকশনটা পড়তে হবে। সেকশনটা কি ছিল? এটা সেকশন ছিল সেকশন, দেখ একটা কথা মাথায় রাখলে সেকশন মনে রাখার খুব সুবিধা, যে এইগুলো টোটাল ইনকামের মধ্যে আসে না, সেটা 10-এর মতো থাকবে, 10 তো থাকবেই, 10 সামনে বসবে, শুধু 10-এর পরে কি হবে এটা মাথায় রাখতে হবে। এটা কি হবে? 10, সেকশন 10 সাবসেকশন। তা বলছে এনি সাম রিসিপ্ট আন্ডার আ কিম্যান ইন্স্যুরেন্স পলিসি, ঠিক আছে, কিম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে, কিম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে যদি কোনো টাকা পয়সা পাওয়া যায়, ঠিক আছে, কিম্যান মানে কিম্যান হচ্ছে একজনের নাম, কিম্যান ইন্স্যুরেন্স পলিসি, ওখান থেকে যদি কোনো টাকা পয়সা পাওয়া যায়, সেটা কি হবে? এটা তোকে বলতে হবে। দেখ কিম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে, কি বললাম, কিম্যান, কিম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে যদি কোনো রকমের কোনো টাকা পয়সা পাওয়া যায়, সেটা কিন্তু টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড করা, তো এর উপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে। কিম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে যদি কোনো টাকা পয়সা পাওয়া যায়, আমি আর একটু ভালো কথা বলছি, কিম্যান কাকে বলে? এই যেমন টাটা কোম্পানি নাম শুনেছিস? টাটা কোম্পানি কিম্যান কে জানিস? রতন টাটা। টাটা কোম্পানির কিম্যান হচ্ছে রতন টাটা, তেমনি রিলায়েন্স কোম্পানির কিম্যান হচ্ছে আম্বানি। মানে কি মানে বুঝতে পারছিস তো? যাদের কিতে পুরো পুরো কোম্পানিটা চলবে, এটা হচ্ছে কি ম্যান। এবার কি হয়, টাটা কোম্পানির কি ম্যান রতন টাটা, আজকে ধর রতন টাটা যদি কিছু হয়ে যায়, তাহলে ওর মতন একটা কি ম্যান বানাতে নতুন বহু দিন সময় লাগবে, ঠিক আছে? তো তো তার জন্য ওদের না, ওদের জন্য কি করে, ওদের জন্য একটা ইন্স্যুরেন্স করে রাখে, রতন টাটার মতন এগুলো কিন্তু ইন্স্যুরেন্স করে রাখে। তো এখান থেকে যে ইন্স্যুরেন্সের টাকাটা পাওয়া যায়, এটা কিন্তু পুরোপুরি ট্যাক্সেবল। কোন কথা মাথায় রাখবি, কিম্যান ইন্স্যুরেন্স পলিসিতে যে কোনো টাকা পয়সা পাওয়া যায়, এটা কিন্তু ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে। এবার বলছে মিস্টার রঞ্জন বোস রিসিভ 75,000 টাকা, ঠিক আছে তো? রঞ্জন বোস একটা 75,000 টাকা পেয়েছে, ঠিক আছে, 75,000 টাকা পেয়েছে, মানে কিসের থেকে পেয়েছে? কোনো একটা অ্যাওয়ার্ড পেয়েছে, দেখ। রঞ্জন বোস 75,000 টাকা পেয়েছে জ্ঞানপীঠ, জ্ঞানপীঠ বলে একটা অ্যাওয়ার্ড আছে, সেই জ্ঞানপীঠ থেকে তোর একটা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে তো আগেই বললাম অ্যাওয়ার্ড পাওয়া, রিওয়ার্ড পাওয়া, এগুলো কি সমস্ত টোটাল ইনকামের মধ্যে আসবে না, কারণ এটা এক্সেমটেড ইনকাম। যে হোয়াট ইজ এন্টিটি অফ পার্টনারশিপ? হ্যাঁ, বলছে পার্টনারশিপ ফার্মের এন্টিটিটা বলো, এন্টিটি। পার্টনারশিপ ফার্ম মানে অংশীদারি কারবার, ঠিক আছে, অংশীদারি কারবার। তাহলে তুই যদি একটা পার্টনারশিপ বিজনেস করিস, মানে কমন সেন্স খাটাচ্ছি, একটু খাটা, পার্টনারশিপ ফার্ম থেকে তুই আর কিছু টাকা পয়সা কামালি, তারপর কি গভর্নমেন্ট ট্যাক্স নেবে কি নেবে? নেবে। তাহলে বলছে এন্টিটি অফ পার্টনারশিপ ফার্ম, এটা কি এক্সেম্পটেড ট্যাক্স হতে পারে? না। এটা কি সেপারেট? ঠিক আছে, না, এটা হচ্ছে পার্টনারশিপ ফার্মের এন্ট্রিটা হবে কি বলতো, ট্যাক্সেবল। নেক্সট কি বলছে? বলছে হোয়াট টাইপ অফ ইনকাম, কি ধরনের ইনকাম, হুইচ ইজ রিসিভ বাই এনি মেম্বার অফ পার্লিয়ামেন্ট, ঠিক আছে, এইমাত্র বলেছিলাম, নতুন করে বোঝানোর কিছু নেই, পার্লামেন্ট মেম্বার, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্টকে শর্টে বলা হয় এমপি, মেম্বার অফ পার্লামেন্টকে বলা শর্টে বলা হয় এমপি। এমপিরা যে টাকা পয়সাটা পায়, কি টাকা পায়? কনস্টিটিউশনসি অ্যালাউন্সেস, ঠিক আছে, ওদের, ঠিক আছে, এখান থেকে যে অ্যালাউন্সটা পায়, এটার উপর কি হয়, এর উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হয় না, টোটাল ইনকামের মধ্যে আসবে, ঠিক আছে, অর্থাৎ এটা এক্সেমটেড ইনকাম।
নেক্সট কি বলেছে, সাতেরটা, হোয়াট টাইপ অফ ইনকাম ডাজ বর্ধমান মিউনিসিপ্যালিটি রিসিভ 1,00,000 টাকা ফ্রম হাউস প্রপার্টি। তাহলে বর্ধমান মিউনিসিপ্যালিটি, কি লেখা আছে, বর্ধমান মিউনিসিপ্যালিটি, এটা কি, এটা এক ধরনের লোকাল অথরিটি। কি বললাম, এটা এক ধরনের লোকাল অথরিটি। বর্ধমান মিউনিসিপ্যালিটি হচ্ছে এক ধরনের লোকাল অথরিটি। এই লোকাল অথরিটি কি করেছে, লোকাল অথরিটি তার বর্ধমান মিউনিসিপ্যালিটির নিজস্ব কোনো বাড়ি আছে, মানে পার্টিকুলার কোনো না কোনো মিউনিসিপ্যালিটির নিজস্ব কিছু হাউস থাকে, সেই হাউসটা ভাড়া দিয়েছে। ঠিক আছে, হাউসটা ভাড়া দিয়েছে। তো হাউসটা ভাড়া দিয়ে কোনো টাকা 1,00,000 টাকা পেয়েছে, এটা কি, এটা কিন্তু এক্সেপ্টেড, এটা হচ্ছে এক্সেপ্টেড ইনকাম। এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এক্সেপ্টেড ইনকাম। তাহলে কি বললাম, কোনো লোকাল অথরিটি যদি কোনো ইনকাম করে সেটা কিন্তু এক্সেপ্টেড ইনকাম। লোকাল অথরিটি যদি কোনো ইনকাম করে গভর্নমেন্ট তার থেকে কোনো ট্যাক্স নেবে না। ঠিক আছে, লোকাল অথরিটি ইনকাম কি কি হতে পারে এখানে জিজ্ঞাসা করতে পারে, আমাদের ইনকামে তো 5টা হেড, কি কি হেড বলে, কিন্তু স্যালারি। লোকাল অথরিটি কখনো চাকরি করতে পারে, মানে একটা মিউনিসিপ্যালিটি কোনো চাকরি করতে পারে না, এটা কোনদিন হতে পারে। লোকাল অথরিটি কোনদিন চাকরি করে, এটা হতে পারে। সেকেন্ড হেড, লোকাল অথরিটি কোনো বাড়ি ভাড়া দিতে পারে। লোকাল অথরিটি আমাদের ধর যে মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটির নিজস্ব বাড়ি আছে, অনেক বাড়ি আছে, মানে ধর পুরোপুরি সাউথ দমদমের মধ্যে মিউনিসিপ্যালিটি অনেক বাড়ি আছে, সেই বাড়িটা ভাড়া দিতে পারে, ভাড়া দিলে ইনকাম হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হতে পারে। কিন্তু মিউনিসিপ্যালিটি যদি কোনো বাড়ি ভাড়া দেয়, সেখানে যদি ইনকাম হয়, তাহলে গভর্নমেন্ট তার উপর কোনো ট্যাক্স দেয় না। এখানে এটাই বলেছিলাম। তারপর আর কি পয়েন্ট হতে পারে, মিউনিসিপ্যালিটির নিজস্ব কিছু, তার আর একটু উদাহরণ, মিউনিসিপ্যালিটির নিজস্ব কিছু বাড়ি আছে, ওদের বাড়িটা বেঁচে দিতে পারে, ওর বাড়ি আছে, বাড়িটা বেঁচে দিতে পারে, বেঁচে দিলে লাভ হতে পারে, ক্যাপিটাল গেইন। ঠিক আছে, এটাও কিন্তু করমুক্ত, মানে এক্সেম্পটেড। তারপর মিউনিসিপ্যালিটি এরকম আরো অনেক কিছু ইনকাম থাকতে পারে। তো এটাই বলছি, এখানে কোশ্চেনটা বলেছে লোকাল অথরিটি একটা বাড়ি আছে, সেই বাড়িটা ভাড়া দিয়েছে, সেখান থেকে ইনকাম করেছে, এটা কি, এটা এক্সেম্পটেড ইনকাম। তো যে ইনকাম ডেরাইভড, কি বলেছে, ইনকাম ডেরাইভড ফ্রম ইউটিআই। স্যার ইউটিআই আবার কি, ইউটিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। এটা একটা সংস্থা, এলআইসি যেমন একটা সংস্থা, এলআইসি এর নাম শুনেছিস, এলআইসি হলো হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ওটা একটা সংস্থা, ইউটিআই সংস্থা। ঠিক আছে, তো ইনকাম ডেরাইভড অফ ইউটিআই মানে আর একটু ভালো বুঝতে পারলে মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, এগুলো এখন তো তোরা যবে কমার্সে নতুন নতুন, আস্তে আস্তে সমস্ত এই জিনিসগুলো জানতে পারবি, এইগুলো আস্তে আস্তে জানতে পারবি। ঠিক আছে, তো ইনকাম ডেরাইভড ফ্রম ইউটিআই, ডিভিডেন্ড ক্যান বি ক্লেম বাই অ্যান এসএসসি এক্সেমশন আন্ডার সেকশন, কিছুক্ষণ আগেই বললাম, তোকে বলছি, তোদের একটু মনে মনে করে দিচ্ছি। ইউটিআই, দেখবি অনেকে কেউ ইউটিআই কেনে, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, মানে ওয়ান টাইপ মিউচুয়াল ফান্ড, এখানে কেউ টাকা পয়সা লাগে, এখান থেকে যদি কোনো ইনকাম হয়, আগে গভর্নমেন্ট এর উপর কোনো ট্যাক্স দিত না, এখন ট্যাক্স নেয়। আগে ট্যাক্স দিত না, এখন ট্যাক্স নেয়। আগে ট্যাক্স নিত না, এখন ট্যাক্স নেয়। অর্থাৎ আগে এক্সেম্পটেড ইনকাম ছিল, এখন এক্সেম্পটেড ইনকাম নেই। তাই লিখেছে ইনকাম ডেরাইভড ফ্রম ইউটিআই। ঠিক আছে, ডিভিডেন্ড ক্যান বি ক্লেম বাই অ্যান এসএসসি ফর এক্সেমশন আন্ডার সেকশন, বলছে কোন সেকশনে, কোন ধারায় ছাড় পেতে, মানে এখন ছাড়ই পাওয়া যায় কোন ধারায়, কোশ্চেনটা তো কেমন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার লিখেছি নান অফ দিস। ঠিক আছে, বোঝা গেল কি বললাম, লাইনটা মাথায় রাখবি। তুই আজকে ধর কোনো ইউটিআই কিনবি, ইউটিআই টাকা পয়সা লাগালি বা মিউচুয়াল ফান্ডে টাকা পয়সা লাগালি, সেখান থেকে যদি কোনো ইনকাম হয়, আগে গভর্নমেন্ট তার উপর ট্যাক্স দেবে, এখন ট্যাক্স, এটা ট্যাক্সেবল ইনকাম। নয়টা বলছে আন্ডার হুইচ সেকশন অফ ইনকাম ট্যাক্স লং টার্ম ক্যাপিটাল গেন, কিছুক্ষণ আগে পড়েছিলাম, লং টার্ম ক্যাপিটাল গেন। দেখ ক্যাপিটাল গেন দু রকমের, এখন বলি স্যার ক্যাপিটাল গেন জিনিসটা, তুই বলছিস ক্যাপিটাল গেন জিনিসটা কি। আজকে ধর তোর কোনো একটা সম্পত্তি আছে, সম্পত্তি তো মনে মনে বোঝা যাচ্ছে, সম্পত্তি জিনিসটা কি, তোর ধর একটা সম্পত্তি আছে, সম্পত্তিটা বেচে দিবি, বেচে যদি লাভ হয় তখন তাকে বলা হয় ক্যাপিটাল। তাহলে কি বুঝতে পারলি, আরো একটু ভালো করে বলি, একদম ক্যাপিটাল গেনের ভাষায় বলি, ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি লাভ হয় তাকে বলে ক্যাপিটাল অ্যাসেট। যেমন স্যার ক্যাপিটাল অ্যাসেট উদাহরণ দিন, তার আজকে আমার একটা বাড়ি আছে, বাড়িটা হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা, আমার ধর কোনো জুয়েলারি আছে, জুয়েলারি বুঝতে পারছিস তো, ওটাও ক্যাপিটাল অ্যাসেট। এবার বলি স্যার কতগুলো, আমি তোকে এখন দুটো তিনটে পয়েন্ট বলছি। ক্যাপিটাল অ্যাসেট যখন ক্লাস 12-এ উঠবি, তখন ক্যাপিটাল গেইন পড়বি, ওখানে পড়বি কতগুলো ক্যাপিটাল অ্যাসেট, অনেক নাম করতে পারবি। জাস্ট এখন কয়েকটা উদাহরণ দিলাম বোঝার জন্য। তাহলে একটা জুয়েলারি একটা ক্যাপিটাল অ্যাসেট, বাড়ি হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট, এইগুলো বেচে যদি লাভ হয় তখন তাকে বলে ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইন দু রকমের হয়, একটা লং টার্ম হয়, একটা শর্ট টার্ম। অর্থাৎ একটা অনেক দিনে একটা লং টার্ম হয়, একটা লং টার্ম, লং মানে দীর্ঘ, আর শর্ট মানে ছোট, মানে স্বল্প। তাহলে একটা লং টার্ম হয়, একটা শর্ট টার্ম হয়। তাহলে বলেছে যে এখানে কোশ্চেনে বলেছে যে লং টার্ম ক্যাপিটাল গেইন ফ্রম ট্রান্সফার অফ ইকুইটি শেয়ার অর ইউনিটস, মানে ইকুইটি শেয়ার বলে একটা জিনিস হয়, শেয়ার পরে জানতে পারবি,
আগামী দিনে শেয়ার জিনিসটা কি? শেয়ার। তো শেয়ার বেচে তোর ক্যাপিটাল গেন, শেয়ার বেচে যদি লাভ হয় তখন তাকে বলে ক্যাপিটাল গেন। এই ক্যাপিটাল দু রকম হতে পারে, লং টার্ম হতে পারে আবার শর্ট টার্ম হতে পারে। বলছে শেয়ার বেচে তোর লং টার্ম ক্যাপিটাল গেন হয়েছে। ঠিক আছে, তা আমি কিছুক্ষণ আগে একটা থিওরি পড়েছিলাম, এই রুলটা কবে চালু হয়েছে? শেয়ার বেচে লং টার্ম ক্যাপিটাল 2004 সালের পরে, কিন্তু 2018 সালের আগে। 2004 সাল থেকে 18 সালের মধ্যে হলে ছাড় পাওয়া যেত, কিন্তু তারপরে তার কোনো ছাড় নেই, ছাড় উঠে গেছে। এখানে কি বলছে? বিফোর, দেখ লিখে দিয়েছে বিফোর 2018, লিখে দিয়েছি ব্যাপারটা কি লেখা আছে 2018। তার মানে তোর শেয়ার বেচে তোর লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, তাহলে এটা ছাড় পাওয়া যায়। কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়? যদি 2004 থেকে 18 মধ্যে হয় তাহলে ছাড় পাওয়া যাবে 1038, 1038 এখানে লেখা আছে 1038। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? 1038, 1038 মানে 10 নম্বর ধারার 38 নম্বর উপধারা, সেকশন 10 সাবসেকশন 38। দেখ সুন্দর করে ওরা কিন্তু কোশ্চেন গুছিয়ে দিয়েছে, ব্র্যাকেটে লিখে দিয়েছে বিফোর, বিফোর 18। কারণ আমি নিয়মটা কি বলেছিলাম, 2004 সাল থেকে 2018 সালের মধ্যে হলেই এই ধারায় ছাড় পাওয়া যাবে। যদি 18 সালের পরে যদি হতো তাহলে হতোই না, ছাড় নেই, কোনো ডিডাকশন নেই, 18 সালের পরে কোনো ডিডাকশন আছে। এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং ইনকাম ইজ এক্সেম্পটেড আন্ডার সেকশন 10 সাবসেকশন 2। এটা বলার অপেক্ষা রাখে না, এইমাত্র পড়ালাম, প্রথমেই পড়ালাম, ফার্স্ট সেকেন্ড কোশ্চেনই পড়ালাম, এমসিকিউ সেকেন্ড কোশ্চেনে পড়ালাম। 10 কি বলা হয়েছিল? জয়েন্ট কিন্তু ফ্যামিলির মেম্বাররা যদি কোনো ইনকাম করে সেটা কোন ধারায় ছাড় পাওয়া যায়, এটাই 10 এটাই লেখা আছে। এখানে দেখ অনেকগুলো অপশন আছে, কারেক্ট অ্যান্সার তুই এখানে রাইট করা আছে। 11 নম্বর, ইফ দমদম মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, আমাদের এখানে যে লোকালে যে মিউনিসিপ্যালিটি, একটা সাউথ দমদম আছে, একটা দমদম মিউনিসিপ্যালিটি, দমদম পৌরসভা, আর্ন ইনকাম, ও একটা ইনকাম করেছে। কি ইনকাম করেছে? বাই সাপ্লাই কমোডিটি, ও সাপ্লাই করেছে কমোডিটি। কি কমোডিটি সাপ্লাই করেছে দেখি তো? আদার দেন ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি আউটসাইড ইটস ওন জুরিডিকশন, দেন দ্যাট ইনকাম উইল বি। এটা কি বলেছে আমি তোকে বলে দিচ্ছি, এটা কি বলতে দিচ্ছি আমি তোকে বলে দিচ্ছি। এখানে বলেছে কলকাতা, এখানে ক্যালকাটা মিউনিসিপ্যালিটি বলেছে না, দমদম মিউনিসিপ্যালিটি বলেছে। হ্যাঁ বলছে দমদম মিউনিসিপ্যালিটি, বলছে ওর নিজের যে ল আছে, নিজের যে আইন আছে ওর মধ্যে, বলছে নিজের আইন সীমার বাইরে জল ও বিদ্যুৎ ছাড়া, বলছে দমদম মিউনিসিপ্যালিটি নিজস্ব আইন সীমার বাইরে জল ও বিদ্যুৎ ছাড়া অন্যান্য বিভিন্ন দ্রব্য সরবরাহ করে যদি আয় করে, বলছে দমদম মিউনিসিপ্যালিটি আর্ন করছে, ইনকাম করছে কি? বাই সাপ্লাই কমোডিটি, বাই সাপ্লাই কমোডিটি, অন্যান্য কিছু জিনিস আয় করছে দমদম মিউনিসিপ্যালিটি। আদার দেন ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি, ও অন্য জায়গা থেকে নিয়ে এসে এটা আয় করছে। এখানে ওরা বলতে দিয়েছে, তুই বাংলাটা ভালো করে দেখিস, দমদম মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, বাই বলছে আইন সীমার বাইরে মানে আইনের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে জল ও বিদ্যুৎ ছাড়া, জল যেমন কোনো মিউনিসিপ্যালিটি তোর বিদ্যুৎ, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বা ওয়াটার, এগুলো মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে। তো এইগুলো ছাড়া অন্যান্য কোনো দ্রব্য যদি সাপ্লাই করে আয় করে, এর রুলটা কি লেখা ছিল? লোকাল অথরিটি, লোকাল অথরিটির কোন কোন আয় করমুক্ত ছিল আমি একটু বলে দিচ্ছি, আমি আবার বলছি, লোকাল অথরিটির কিছু কিছু ইনকাম ছিল যেইগুলো ট্যাক্স দিতে হবে। লোকাল অথরিটি মানে আমাদের ধর মিউনিসিপ্যালিটি এটা আছে, ওরা তো ইনকাম করে, কিছু কিছু ইনকাম, ওরা যে যে ইনকাম করে তার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয়। কিন্তু এমন কিছু ইনকাম আছে যেগুলো ইনকাম করলে গভর্নমেন্ট ট্যাক্স নেয়। তার কোন কোন ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয় আমি বলছি। যেমন মিউনিসিপ্যালিটির যদি নিজস্ব কোনো বাড়ি থাকে, ও বাড়ি ভাড়া দিবে, সেখান থেকে ইনকামে গভর্নমেন্ট ট্যাক্স নেয় না। মিউনিসিপ্যালিটি তার নিজস্ব কোনো অ্যাসেট আছে, ক্যাপিটাল অ্যাসেট, যেটা বললাম বাড়ি আছে, বাড়ি বেচে দিল, বাড়ি বেচে যদি লাভ হয় তাহলে গভর্নমেন্ট ট্যাক্স দেবে না। তারপর আর কি বলেছে? অন্যান্য জায়গা থেকে যে কোনো আদার সোর্স থেকে কোনো কাম হয় তার উপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে না। ঠিক আছে, এবার ওর ওর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে, তার সাউথ দমদম, আমাদের যে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, ওই মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যদি কোনো ইনকাম করে তার উপর কোনো গভর্নমেন্ট ট্যাক্স নেবে, ওর এরিয়ার মধ্যে ও ট্যাক্স দেবে না। ও যদি ওর এরিয়ার মধ্যে যদি কোনো বিজনেস করে, ওর ইনকাম করে, গভর্নমেন্ট তার উপর ট্যাক্স দেবে না। ঠিক আছে, এবং বলছে ও ওর নিজের এরিয়ার মধ্যে, ও নিজের এরিয়ার মধ্যে যদি কোনো ওয়াটার, তারপরে ধর ইলেকট্রিসিটি গুলো সাপ্লাই করে যদি আয় করে, কোনো ট্যাক্স দেবে না। নিজের এরিয়ার মধ্যে হতে হবে। কিন্তু এখানে কি বলতে চাইছে? ও বাইরে থেকে কিছু নিয়ে আসছে, সাপ্লাই করে নিয়ে আসছে, নিয়ে এসে ওটা ইনকাম করছে, তাহলে এর উপর ট্যাক্স। কি বললাম? বলতে পারলি ব্যাপারটা কি বলতে চাইছি?
এখানে একটা কথা বারবার করে বলে দিয়েছে, ওয়াটার আর কি ইলেকট্রিসিটি, ওয়াটার আর ইলেকট্রিসিটি। তাহলে ওয়াটার ইলেকট্রিসিটি কি বলছে, ও ওর নিজের এরিয়ার মধ্যে, ও ওর নিজের এরিয়ার মধ্যে ওয়াটার আর ইলেকট্রিসিটি সাপ্লাই করে যদি আয় করে, তাহলে করমুক্ত আয়। নিজের এরিয়ার মধ্যে হতে হবে, বা নিজের এরিয়ার বাইরেও সাপ্লাই করতে পারে, তাহলেও করমুক্ত আয়। কিন্তু এখানে কি বলতে চাইছে, এবার কোশ্চেনটা ভালো করে পড়, মানে পয়েন্ট গুলো বলতে পারলি কোন কোন গুলো করমুক্ত হতে পারে, কোন কোন পয়েন্ট গুলো করমুক্ত হতে পারে, এটাকে বলতে হবে। মানে লোকাল অথরিটির কোন কোন ইনকাম এক্সেম্পট হতে পারে, যে স্যার হাউস প্রপার্টি থেকে ইনকাম, আদার সোর্স থেকে ইনকাম, ক্যাপিটাল গেইন থেকে ইনকাম, কিন্তু ও ওর নিজের এরিয়া বা এরিয়ার বাইরে যদি ওয়াটার সাপ্লাই করে, ইলেকট্রিক সাপ্লাই করে, সেটাও কিন্তু করমুক্ত, এক্সেম্পটেড। এখানে কি বলতে চাইছে, এখানে বলেছে দমদম মিউনিসিপালিটি ওর আইনের বাইরে গিয়ে জল ও বিদ্যুৎ ছাড়া, ভালো করে শুনি, জল ও বিদ্যুৎ ছাড়া, মানে ওয়াটার আর ইলেকট্রিসিটি ছাড়া অন্য কিছু বলেছে, ওয়াটার আর ইলেকট্রিসিটি অন্য কিছু, মানে অন্য কোনো দ্রব্য বেঁচেছে, সেটা কিন্তু এক্সামের মধ্যে পড়বে না, সেটা ট্যাক্সেবল। কেন রুলে বলে দিয়েছে, রুলে পরিষ্কারভাবে বলে দিয়েছে, তুমি ওয়াটার আর ইলেকট্রিসিটি সাপ্লাই করো তাহলে এক্সামেড, সে তুমি তোমার এরিয়ার মধ্যে করো বা এরিয়ার বাইরে, এক্সামেড। কিন্তু তোমার ওয়াটার আর ইলেকট্রিসিটি ছাড়া অন্য কোনো জিনিস সাপ্লাই করেছো, সে অন্য যে কোনো জিনিস আছে, অন্য জিনিস সাপ্লাই করেছো, তাহলে এর মতো গভর্নমেন্ট ট্যাক্স দেবে। এখানে এটা বলতে, বুঝতে পারলে কি বললাম, লাইনের মানেটা বুঝতে পারলে কি বললাম, এটা বলেছে এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল। এ হচ্ছে ডেলি অ্যালাউন্সেস অফ বাই এমপি। এমপি মানে কিছুক্ষণ আগে বললাম মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট, ওরা পার্লামেন্টে অ্যাটেন্ড করার জন্য, ওরা যদি অ্যাটেন্ড করলে একটা ডেলি অ্যালাউন্সেস পায়। তাহলে এই ডেলি অ্যালাউন্সেস পেলে, এটা কি বলেছে, ডেলি অ্যালাউন্সেস পেলে এটা কিন্তু পুরোপুরি এক্সেম্পটেড ইনকাম, এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেয়, এর উপর কোনো রকমের কোনো ট্যাক্স হয়, ফুললি এক্সেম্পটেড ইনকাম। তারপর কি বলছে, হোয়াট ইজ দ্য ট্যাক্সেবিলিটি অফ ডেলি অ্যালাউন্সেস, ওই দেখ একই কোশ্চেন ঘুরে ঘুরে বলছে, আগেরটা এমপি বলেছে, এটা এমএলএ বলেছে, একই তো কোশ্চেন, এমপি আর এমএলএ কি রুল লেখা ছিল, এমপি আর এমএলএ রা যদি কোনো ডেলি অ্যালাউন্সেস পায়, সেটা কি ছিল, এক্সেম্পটেড, ঠিক আছে তো। তারপর বলছে এনি লোকাল অথরিটি, আবার লোকাল অথরিটি দিয়েছে, দেখ আবার লোকাল অথরিটি দিয়েছে, লোকাল অথরিটি মানে মিউনিসিপ্যালিটি, লোকাল অথরিটি আর্ন ইনকাম বাই সাপ্লাইং কমোডিটি অর সার্ভিসেস উইদিন ইটস ওন জুরিডিকশন এরিয়া, ঠিক আছে তো, দ্যাট ইনকাম উইল বি, এটা তো বুঝতেই পারছিস, লাইনটা পর, এটা এক্সাম্পল ইনকাম, লোকাল অথরিটি ইনকাম করেছে, কি কিভাবে ইনকাম করেছে, ও ওর কমোডিটি সাপ্লাই করেছে, মানে ওর কমোডিটি সাপ্লাই করেছে, অথবা সার্ভিস সাপ্লাই করেছে উইদিন ওন জেনারেশন এরিয়া, তাহলে এটা তো তোর ফুললি এক্সাম্পল ইনকাম হবে। তাহলে অ্যাওয়ার্ড রিসিভ, এটা বলার দরকার নেই, অ্যাওয়ার্ড রিসিভ ফর ডেলিভারি ফ্রম অ্যাপ্রুভড অথরিটি বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, তুমি কোনো একটা অ্যাওয়ার্ড পাচ্ছ, তুমি কোনো একটা অ্যাওয়ার্ড পাচ্ছ, ঠিক আছে, কোনো একটা ভালো কাজ, সাহসিকতার সঙ্গে কোনো কাজ করেছিস, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে, তাহলে এটা কি হবে, এটা কিন্তু এক্সেম্পট। চ্যাপ্টারে সব কোশ্চেন থেকে অ্যান্সার একই, এক্সাম্পটেড, এক্সাম্পট সবই এক্সাম্পট, কিছু নেই, জাস্ট একবার পয়েন্টগুলো তোকে পড়ে রাখতে হবে। তারপর বলছে এনি সাম রিসিভ বাই দ্য উইডো, ভালো করে শুনবে, উইডো, উইডো মানে কি, বিধবা, বিধবা টাকা পাচ্ছে কেন, ফ্রম আ লাইফ ইন্স্যুরেন্স পলিসি। ধর আমি বলছি মিস্টার এক্স, ও ওর নিজের জীবনের উপর একটা এলআইসি করেছিল, এবার ও যখন ওর নিজের জীবনের উপর এলআইসি করেছিল, কেউ যখন এলআইসি করে তার জন্য একটা নমিনি সেট করে, নমিনি বুঝিস তো, সে যদি মারা যায় তাহলে তার অবর্তমানে কে পাবে, সে ধর, ও ধর মিস্টার এক্স করেছিল, এবার ধর ওর অবর্তমানে ও যদি লিখে রেখে যেত না আমার মা পাবে, তাহলে মা পেত। ও হয়তো এখানে উইডোর কথা বলে, তার মানে কি করেছিল, নিশ্চয়ই ও ওর নমিনি কাকে করেছিল, বউকে করেছিল, তাহলে ও যখন মারা গেছিল, তাহলে ওর নমিনি মানে ওর বউ, ও পুরো এলআইসির টাকাটা পেয়ে গেছে। তাহলে এই যে এলআইসির টাকা পেয়ে গেছে, এর উপর কোনো ট্যাক্স দেবে না গভর্নমেন্ট, কেন আমি বলেছিলাম এলআইসির টাকা পেলে গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে না। এখানে কিন্তু সুন্দর করে কথা বলেছে, ভালো করে বুঝবি। বলছে এনি সাম রিসিভ বাই দ্য উইডো ফ্রম আ লাইফ ইন্স্যুরেন্স পলিসি টেকেন বাই হার হাজবেন্ড অফেন হিজ ডেথ, তার হাজবেন্ড মারা গেছে, তারপর পলিসির টাকাটা পেয়ে গেছে, তাহলে এটা এক্সেপ্ট। আর একটা জানি এলআইসির গল্পটা কি, আজকে ধর কোনো একদম মিস্টার এক্স ধর আজকে একটা এলআইসি, ধরো আজকে ধর সাপোজ আর 1 কোটি টাকার একটা প্যাকেজ, মানে 1 কোটি টাকার একটা পলিসি নিচ্ছে, 1 কোটি মানে অনেক বড় সড়ো পলিসি নিচ্ছে, ও ধর সাপোজ ধর একটা প্রিমিয়াম দিতে পেরেছে, আমি গল্পটা শুনবি, ও ধর একটা প্রিমিয়াম দিতে পেরেছে, একটাই প্রিমিয়াম দিতে হবে, হয়তো ওর ভালো টাকা পয়সা ছিল, টাকা পয়সা ছিল, নালে এত বড় টাকার পলিসি তো নিতে পারে না, এবার ধর ও একটাই প্রিমিয়াম দিতে হবে, তারপর না ও মারা গেছে, ও কিন্তু টাকা পেয়ে যাবে, 1 কোটি টাকাই পাবে, ও টাকা ওয়াইফ পেয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ ওটা পেয়ে যাবে, এটাই নিয়ম পলিসির, এলআইসির এটাই নিয়ম কিন্তু, এলআইসি কিন্তু এটাই নিয়ম কিন্তু, বুঝতে পারলে কি বললাম, ও ধর একটা পলিসি দিল, একটা পলিসি মানে পলিসির একটা প্রিমিয়াম দিল, তারপরে যদি ওর কিছু হয়ে যায়, তাহলে কিন্তু নমিনি কিন্তু টাকা পাবে, ঠিক আছে, সেটা ক্যালকুলেশন করে দেবে, একটা ভালো বড়সড় অ্যামাউন্ট পাওয়া যায়, ঠিক আছে তো। জেনারেলি এরকম মানে এটা দেখা জায়গা থেকে খুব কম হয়, এগুলো রেয়ার হয়,
এইগুলো রেয়ার। আর যারা এলআইসির ওখানে ওখানে অফিসে বসে আছে তারাও তো অতটাও বোকা নয়, ওরা জানে। এবার ওরা কিন্তু তদন্ত করবে এই ব্যাপারে যে ওর বউ তোকে মেরে দেয়নি, বা বুঝতে পারলি তো, বা অনেকে এরকম ডুপ্লিসিটি কাজও করে যে ও নিজে গায়েব হয়ে গেল, ঠিক আছে, টাকাটা নেওয়ার জন্য। তো এইগুলো ওরা যখন টাকা দেবে, এত টাকা, ওরা সমস্ত কিছু তদন্ত করে। মারা গেছে কিভাবে মারা গেছে, যখন পলিসি করেছিল তখন দেখতে লেখা থাকে যে কোন কোন ডেথ আছে, ঠিক আছে, সেইগুলো লেখা থাকে সব, এই ডেথ হলে হতে পারে, এবার দেখতে হবে, ঠিক আছে। তো তো এইগুলো সব ম্যাটার করে। বুঝতে পারলি ব্যাপারটা কি, আমি তোকে বলে দিলাম তো। দেখবি অনেকে পলিসি করে, তার একটা দুটো পলিসি, মানে একটা পলিসি করলো, তার একটা দুটো প্রিমিয়াম দিতে পারে, সব প্রিমিয়াম দিতে পারে। ধর সাপোজ ধর ও 20 বছরের পলিসি নিয়েছে, ও ধর 1 বছর বা 2 বছর পলিসি দিতে পারে, তারপর ও কিছু হয়ে গেল, তখন কিন্তু ফ্যামিলি টাকাটা পেয়ে। এলআইসি কেন করে রাখে মানুষ? এলআইসি করে কেন, এলআইসি করে কি টাকা পায়? এলআইসি করে এমন কি টাকা পায় না। এলআইসি করে কেউ যদি একটা এলআইসি করে, হিসাব করে দেখা যায় বছরে 6% সুদ হবে। ব্যাংকে টাকা রাখলে একটু বেশি সুদ দেয়, ঠিক আছে। বা ওই টাকা যদি আমি অন্য কোথাও ইনভেস্ট করি, আমি আরো বেশি টাকা কামাতে পারবো। এলআইসি কেন করে রাখে মানুষ? এলআইসি মানে কি? জীবন বীমা, মানুষের জীবনের উপর বীমা। মানে ধর এটা একটা লাইফ রিস্ক, মানে ধর আজকে ধর কোনো একটা পার্সনের যদি কিছু হয়ে যায়, কোনো একজন ব্যক্তির যদি কিছু হয়, তার ফ্যামিলি তো কিছু বেঁচে যাবে, মানে একটা টাকা পেয়ে যাবে। এই জন্য অনেকে এলআইসি করে রাখে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো 17 নম্বর। কি বলেছে? হোয়াট কাইন্ড অফ ইনকাম ইজ ডিরাইভড ফ্রম আ ফরেন কোম্পানি অ্যাজ ডিভিডেন্ড। আচ্ছা, ফরেন, ধর বিদেশে, দেখ কোম্পানি তো দেশেও আছে আর বিদেশেও আছে। আর তোর মনে হতে পারে বিদেশের কোনো কোম্পানিতে তুই টাকা পয়সা ইনভেস্ট করবি, তাহলে বিদেশের কোনো কোম্পানি টাকা পয়সা ইনভেস্ট করলি, ইনভেস্ট করলি তাহলে তোর টাকা দিয়ে সেই কোম্পানি বিজনেস করলো, বিজনেস করে সারা বছর পর ও একটা কামালো, বছরের শেষে একটা টাকা কামালো। যে টাকা কামালো তার একটা ভাগ তো তোকেই দিতে হবে, কারণ তোর টাকা দিয়ে বিজনেস করেছে। এই পার্টটাকে বলা হয় ডিভিডেন্ড। তার মানে আমি এই ডিভিডেন্ডটা পাচ্ছি কোন কোম্পানি থেকে পাচ্ছি টাকাটা? বিদেশ থেকে। বিদেশ কোম্পানি থেকে। বিদেশি কোম্পানি, দেখ নিয়ম বলছে তুমি দেশি কোম্পানি থেকে টাকা পাও, বিদেশি কোম্পানি থেকে টাকা পাও, বর্তমানে ট্যাক্স দিতে হবে, সবাইকে ট্যাক্স দিতে, দেশি হোক বা বিদেশি হোক। আগে নিয়ম ছিল দেশি কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে ট্যাক্স দিতে হতো না, এখন দেশি বিদেশি দুটো কোম্পানি থেকে ট্যাক্স দিতে হয়। তাহলে কি লিখেছে? হোয়াট কাইন্ড অফ ইনকাম ইজ ডিরাইভড ফ্রম ফরেন কোম্পানি অ্যাজ ডিভিডেন্ড, ফুললি ট্যাক্সেবল। ফুললি ট্যাক্সেবল, তুমি ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাও, ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পাও, তোমাকে ট্যাক্স দিতেই হবে। এ না হলে ফুললি ট্যাক্সেবল। বলছে শেয়ার অফ প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্ম, আগে বলেছে, বলার কিছু নেই, প্রথমেই থিওরিতে পড়ালাম। পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে প্রফিটটা পায়, যে শেয়ার অফ প্রফিটটা পায়, সেটা কি? সেটা এক্সেম্পটেড, ঠিক আছে। তো তাহলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আর্নস ইনকাম বাই সাপ্লাইং ভেরিয়াস সার্ভিসেস টু দমদম মিউনিসিপ্যালিটি। তাহলে কি বলেছে? ভালো করে লাইনটা পড়। বলছে কলকাতা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, দমদম মিউনিসিপ্যালিটির কাছ থেকে, ঠিক আছে, দমদম মিউনিসিপ্যালিটির কাছ থেকে, কলকাতা মিউনিসিপ্যালিটি দমদম মিউনিসিপ্যালিটির কাছ থেকে কি করেছে? ইনকাম করেছে। কিভাবে ইনকাম করেছে? বাই সাপ্লাই ভেরিয়াস সার্ভিস, বিভিন্ন রকম সার্ভিস দিয়েছে। কলকাতা মিউনিসিপ্যালিটি দমদম মিউনিসিপ্যালিটি বিভিন্ন রকম সার্ভিস এখান থেকে ইনকাম করেছে। স্যার এটা কি ট্যাক্সেবল? এটা ট্যাক্সেবল, এটা ট্যাক্সেবল ইনকাম, এটা ট্যাক্সেবল ইনকাম, এটা ট্যাক্সেবল ইনকাম কিন্তু, ঠিক আছে। তো তারা বলছে কি, 20 নম্বর বলছে মিস্টার অনিল সাহা ইজ আ মেম্বার অফ হিন্দু আনডিভাইড ফ্যামিলি। অনিল শাহ কোথাকার মেম্বার? বল কোথাকার মেম্বার বলেছে ও? হিন্দু আনডিভাইড ফ্যামিলির মেম্বার। অঙ্কটা এত সুন্দর দিয়েছি, ইজিলি বুঝে যাবি। ও হিন্দু আনডিভাইড ফ্যামিলির মেম্বার। হিজ পার্সোনাল ইনকাম 75,000 টাকা, এবং কত টাকা কামিয়েছে? 75,000 টাকা কামিয়ে দিয়েছে। 75,000 টাকা কামিয়েছে, টোটাল 75,000 টাকা পার্সোনাল কামিয়েছে। হি রিসিভ 10,000 টাকা আউট অফ ইনকাম ফ্রম ফ্যামিলি বিজনেস, ফ্যামিলি বিজনেস থেকে 10,000 টাকা কামিয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, হাউ মাচ ট্যাক্সেবল ইনকাম, মানে ও ট্যাক্সেবল ইনকাম হতো। আমি আবার পড়ছি, অনিল সাহা একটা ফ্যামিলি বিজনেসের মেম্বার, ঠিক আছে, এটা বলে হিন্দু আনডিভাইড ফ্যামিলি মেম্বার। সে পার্সোনালি ইনকাম করে 75,000 টাকা। অনিল শাহ পার্সোনাল ইনকাম করে 75,000 টাকা, এবং ফ্যামিলি বিজনেস করে যত টাকা কামিয়েছিল তার মধ্যে 10,000 টাকা ওর টাকা, ওর টাকা। তাহলে এই যে 10,000 টাকা হলো, এই 10,000 টাকার উপর কি ট্যাক্স দেওয়া উচিত? না। তাহলে ওর ইনকাম কত? একটাই হলো। যদি বলতো না সেই 10,000 টাকা ট্যাক্স দিতে হতো, তখন বলছে স্যার 75 যোগ 10, 85,000 টাকা করে ইনকাম। এই 10,000 টাকার উপর কি ওকে ট্যাক্স দিতে হবে? এটা তো ফ্যামিলি মেম্বার থেকে যে শেয়ার অফ প্রফিট পেয়েছে। ও যে ধর ওরা ফ্যামিলি তিনজন, বাবা মা ছেলে তিনজন মিলে একটা ফ্যামিলি বিজনেস করলো, ফ্যামিলি বিজনেস থেকে যত টাকা কামালো, তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিয়েছে। যত টাকা বেঁচে রইলো সেই টাকাটা তিনজন বাবা মা ছেলে ভাগ করে নিল, এবং প্রতিটা যে ভাগটা পেলো সেই টাকার উপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে না? ট্যাক্স দেবে না। তাই জন্য এটা 75-এর সঙ্গে 10 যোগ হয়, অ্যান্সার হলো 75 হবে। তারপর বলেছে কি 21-এরটা, হোয়াট ইজ দ্য ট্যাক্সিবিলিটি অফ ডিভিডেন্ড রিসিভ। এই তো এইমাত্র পড়লাম হোয়াট ইজ দ্য ট্যাক্সিবিলিটি অফ ডিভিডেন্ড রিসিভ বাই ফরেন কোম্পানি, ঠিক আছে, ফ্রম
ডোমেস্টিক কোম্পানি। তো দেখ ডিভিডেন্ড তুই ফরেন কোম্পানি থেকে পা বা ইন্ডিয়ান কোম্পানি থেকে পা, এটা কি ট্যাক্সেবল, এটা ট্যাক্সেবল, ট্যাক্স দিতে হবে, এর উপর কিন্তু তোকে ট্যাক্স দিতেই হবে। এখানে বলতে চেয়েছে ধর কোনো একটা বিদেশের একটা কোম্পানি ভারতের কোনো একটা কোম্পানির থেকে যদি ডিভিডেন্ড পায়, তাহলে কি এর উপর কি গভর্নমেন্ট ট্যাক্স নেবে কি নেবে না? দেখো ভাই সোজা সাপটা হিসাব, ডিভিডেন্ড পেলেই ট্যাক্স নেবে। আর কি দেখতে হবে, তোকে বলতেই হবে ইন্ডিয়ান না ফরেন, ডিভিডেন্ড পাওয়া মানে ট্যাক্স। এটা নতুন নিয়মে এটা বলে দিয়েছে। 22 কি বলেছে, হোয়াট ইজ দ্য ট্যাক্সেবিলিটি অফ সাম রিসিভ বাই স্টেট গভর্নমেন্ট অ্যাজ অ্যাওয়ার্ড। আর মানে মানে বলছে পাবলিক ইন্টারেস্ট, মানে তুই ধর একটা অ্যাওয়ার্ড পেয়েছিস, তুই একটা অ্যাওয়ার্ড পেয়েছিস স্টেট গভর্নমেন্ট, এটা কি হবে অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড রিওয়ার্ড এক্সেপ্ট, ঠিক আছে? তাহলে বলছে হোয়াট ইজ ট্যাক্সেবিলিটি অফ ডেইলি অ্যালাউন্সেস, এমপিএমএল বলার আছে, এমপিএমএল এর যে একটু ডেইলি অ্যালাউন্স করছে, এটা কি হয় এমপিএমএল এর এক্সেপ্টেড, ঠিক আছে? হ্যাঁ সেকশনটা এখানে লিখে দিই, এখানে সেকশন লিখে দিয়ে সেকশন তো তোরা পড়ে ফেলতেই হবে, বললে সব করে সেকশন মুখস্থ করতে হবে। তাহলে ডিভিডেন্ড আর্ন ফর ফরেন কোম্পানি, ফরেন কোম্পানি ডিভিডেন্ড ট্যাক্সেবল, দেখলে ট্যাক্সেবল। তাহলে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেলেই ইজ এক্সেম্পট ফ্রম ট্যাক্স আন্ডার সেকশন। কোশ্চেনটাই তো ভুল দিয়েছে, এটা কোশ্চেনটা ভুল দিয়েছে, কেন কোশ্চেন ভুল দিয়েছে, এটা 15 দিনের কোশ্চেন, তো যেটা ভুল দিয়েছে। তো বলছে তুই ধর ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাচ্ছিস, স্যার ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে কোনো রকমের কোনো ট্যাক্স পাওয়া মানে কি বললাম, কোনো রকমের কোনো ট্যাক্সের ছাড় পাওয়া যায় না, এক্সেম্পট পাওয়া যায় না, পুরোপুরি ট্যাক্সেবল, ফুললি ট্যাক্সেবল হবে। তো এখানে বলেছে ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, কোশ্চেনটাই তো ভুল, কোশ্চেনটাই তো ভুল। ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, কোশ্চেনটাই ভুল। কারণ হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেলে কোনো ছাড় পাওয়া যায় না, ট্যাক্স দিতে হবে। তা এখানে তো এরকম কোশ্চেন সেট করবেই না, এই কোশ্চেনটা সেট করবে না, ঠিক আছে? কেন বুঝতে পারলি কেন সেট করবে না, কারণটা তো বললাম, এটা কোশ্চেনটা সেট করবেন। তাহলে দেখ এই 25টা কোশ্চেন আমি বলে দিই। স্যার এই সব এমসিকিউ গুলো কি লিখবো তারপর?